তো শুরুতেই দেখেন একটা অঙ্ক দেয়া রয়েছে 0.002 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু কত। নিচে কিন্তু চারটা অপশন দেয়া রয়েছে এবং এখানে আমরা সমাধানও করে রেখেছি বিষয়টার। তো আমি জাস্ট করব কি, আপনারা কিভাবে পরীক্ষার হলে খুব দ্রুত এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন আমি সে ব্যাপারে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব। তাহলে খেয়াল করে দেখেন বিষয়টা কি। আমরা যদি বলি যে ধরেন আমি বললাম যে এক্স এর উপর স্কোয়ার, এভাবে আমি বললাম যে এক্স এর উপর স্কোয়ার, তার মানে কয়টা এক্স আছে বলেন তো? এখানে এক্স ইন্টু এক্স, দুইটা এক্স আছে। তো একইভাবে আমাদের অঙ্কটা হচ্ছে 0.002 তার উপর স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে কয়টা 0.002 আছে? দুইটা। তাহলে আমরা লিখব 0.002 গুণন 0.002। বিষয়টা আপনাদের কাছে এখন ক্লিয়ার? এইবার আসেন আমরা যেটা করব ইকুয়াল দিয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে কয়টা ঘর আছে বলেন তো দেখি? দশমিকের পরে 3টা ঘর আছে। এখানেও দশমিকের পরে কয়টা ঘর আছে? 3টা। তার মানে আপনাদের বুঝতে হবে যে 0 এর পরে মোট 6টা ঘর হবে। 1 2 3 4 5 6টা ঘর। যেহেতু 3টা আর 3টা 6টা ঘর আছে, তাই মোট কয়টা ঘর হবে? 6টা। এখন আপনারা করবেন কি, এই 2 আর এই 2 গুণ করে দেবেন। 2 দুগুণ কত হয়? 4। তার মানে আমরা শেষের ঘরে 4 বসায় দিব, আর বাদ বাকি কয়টা ঘর ফাঁকা থাকে? 5টা। তার মানে 1 2 3 4 5, এই 5টা শূন্য দিয়ে আমরা মেকআপ করে দিব। তার মানে দেখেন তো দেখি 0.504 আমাদের ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট কিনা? অবশ্যই রাইট। তো এইভাবে অঙ্কটা কিন্তু আপনাদের বুঝে বুঝে করতে হবে। দেখেন এখানে কিন্তু করে দেওয়া আছে অঙ্কটা, কিন্তু তারপরেও আপনারা যারা এই বিষয়টা ভালো বুঝেন না তারা কিন্তু এটা দেখে সলিউশন করতে পারবেন না। এই জন্য আমি এই ধরনের অঙ্কগুলো আপনাদের একটা শেখাই দিলাম এবং বাদবাকি যেগুলো আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এই ধরনের আরও অঙ্ক রয়েছে, তো আমি আরও 2-1টা অঙ্ক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 0.004 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু কত। তো অবশ্যই আপনারা অঙ্কটা করতে পারবেন। তো আমি আরও একবার করে দিচ্ছি আপনাদের অঙ্কটা। তাহলে কি দেওয়া আছে? 0.004 তারপর স্কোয়ার। পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে আপনারা করবেন কি, 0.004 গুণন 0.004। আপনারা চাইলে প্রশ্নপত্রের মধ্যেই লিখে নিতে পারেন। লিখে নেওয়ার পরে পরের লাইনে আপনারা করবেন, আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের পর 3 ঘর, এখানেও দশমিকের পর 3 ঘর। তাহলে মোট কয় ঘর হবে? 6 ঘর। তাহলে দশমিকের পরে 6 ঘর। আর দেখা যাচ্ছে যে 4 আর 4 গুণ করলে কত হয়? 16। তাহলে আমরা একেবারেই ডান সাইডে 16 লিখব। তাহলে কয়টা ঘর হয়ে গিয়েছে? 2টা। আর কয়টা ঘর থাকে? 4টা। তাহলে 1 2 3 4। তার মানে আমরা এখানে লিখতে পারি 0. তার মানে এই 0 কিন্তু ফিক্সড। খেয়াল করে দেখেন 0.0 এটা কিন্তু ফিক্সড একদম, ঠিক আছে? তো এই কারণে আমরা 0 দিয়ে ঘর হিসাব করব। এখানে আছে 3টা, এখানে আছে এখানে আছে 3টা, এখানে আছে 3টা, মোট কয়টা? 6টা। তাহলে দশমিকের পরে কয় ঘর হবে? 6টা। তাহলে 1 2 3 4 5 6। যেহেতু 4 4 16 হয়ে গিয়েছে, তার মানে দুইটা ঘর অলরেডি দখল করেছে, এই জন্য এই দিকে বাকি 4টা ঘর শূন্য আমরা বসিয়ে দিয়েছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা, যে এই বিষয়টা কিভাবে কাজ করছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন পৌনঃপুনিক সংক্রান্ত এই অঙ্কটা কিন্তু 32তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছে, পাশাপাশি আরও বেশ কয়েকটা পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে। তাই গুরুত্বের বিবেচনায় এই অঙ্কটাও কিন্তু আপনাদের জন্য আমি দিয়ে দিয়েছি। তো খেয়াল করে দেখেন কি বলা আছে, 0.47 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে। তো আমরা একটু এখানে লিখি 0.47, ওকে, বা 0.47, তাহলে 7-এর উপরে পৌনঃপুনিক। তো মনে রাখবেন এই জিনিসটার নাম হচ্ছে পৌনঃপুনিক। আমি লিখে দিচ্ছি পৌনঃপুনিক, বা আমরা এটাকে কি বলি? আবৃত দশমিক। মনে রাখতে হবে আমরা বলি আবৃত দশমিক। তাহলে এই জিনিসটার দুইটা নাম, একটা হচ্ছে পৌনঃপুনিক আর একটা বাংলা হচ্ছে আবৃত দশমিক। তো আবৃত দশমিক বা পৌনঃপুনিক কাজ করে কিভাবে, জাস্ট আপনারা একটু খেয়াল করবেন। মনে রাখবেন এখানে আমরা ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা কি করব? একটা ভাগটান দিয়ে এই যে 0.47 রয়েছে, এই 0.47-এর যা লেখা আছে পুরোটা একবার এখানে লিখব, দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে। তাহলে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে বলেন তো দেখি কি দেখা যাচ্ছে? 0.47। তাহলে আমরা লিখব 0.47। যেহেতু এটা সামনে 0, তাই 0 না লিখলেও কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমরা দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে যা আছে তাই এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর পৌনঃপুনিক বাদ দিয়ে কি দেখা যাচ্ছে? পৌনঃপুনিক বাদ দিয়ে দেখা যাচ্ছে 0.4। তো মনে রাখবেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ঘরের উপর পৌনঃপুনিক আছে সেটা বাদ দিয়ে বাম দিকে কত দেখা যাচ্ছে বলেন তো দেখি? 4 দেখা যাচ্ছে।
পৌনঃপুনিকটা বাদ দিয়ে বাম দিকে দেখা যাচ্ছে 4, এই 4 আমরা এখান থেকে বিয়োগ করে দিব। বোঝাতে পারলাম? আমরা শূন্যটা নাও লিখতে পারি, তো যাই হোক আমি এই শূন্যটা মুছে দিচ্ছি। ওকে, আমি শূন্যটা মুছে দিলাম। তাহলে 47, এটা 47 থেকে আমি কত বিয়োগ করলাম? এই 10 মানে পৌনঃপুনিকের বাম পাশে কত দেখা যাচ্ছে? 4, এই 4 আমি বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দেওয়ার পরে উপরের কাজ শেষ, এবার আমরা নিচে কাজ করব। কয়টা ঘরের উপর পৌনঃপুনিক আছে? একটা ঘর, তাই একটা নয়। এবং খেয়াল করব দশমিকের ডানে আর পৌনঃপুনিকের বামে কয়টা ঘর আছে? একটা ঘর, তাই শূন্য হবে একটা। এই কথাটা আমি আবার রিপিট করছি, একটা ঘরের উপর পৌনঃপুনিক আছে, তার মানে 7 একটা ঘর, তার উপরে পৌনঃপুনিক আছে, ওই জন্য একটা নয়। আর দশমিকের ডানে পৌনঃপুনিকের বামে জয়টা ঘর আছে তয়টা শূন্য হবে এখানে। যেহেতু একটা ঘর, 4 একটা ঘর, তার মানে ওই জন্য একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? 47 থেকে 4 বিয়োগ করলে 43, আর নিচে কত থাকে? 90। যদি কাটাকাটি যায় কাটাকাটি করতে হবে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, 43/90 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কত হচ্ছে অ্যান্সারটা? অ্যান্সারটা হচ্ছে কিন্তু আমাদের খ। তাহলে নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। পৌনঃপুনিক সংক্রান্ত আমরা আরও দু একটা অঙ্ক আপনাদেরকে একটু বোঝায় দেওয়ার চেষ্টা করি। তো মনে করেন এরকম আছে, ওকে, 0.33, ওকে, তার উপরে আছে আর একটা 3 দিয়ে আমি পৌনঃপুনিক দিয়ে দিলাম। কি বললাম? 0.33 পৌনঃপুনিক, অথবা আচ্ছা আগেরটার মতোই আমি রাখি, 0.33 পৌনঃপুনিক দিলাম এভাবে। অথবা আমি এটাও করতে পারি এখানে, যে এটা না করে আমি করতে পারি কি 0.3 তার উপর পৌনঃপুনিক, আমি এভাবেও দিতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তো এভাবে দিলে আমরা কি করতে পারি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি পৌনঃপুনিক আর দশমিক বাদ দিয়ে 0.3 দেখা যাচ্ছে, তার মানে 3, বিয়োগ পৌনঃপুনিক এর বাম পাশে আর দশমিকের ডান পাশে কোনো ঘর আছে? নাই, তাই 0 বিয়োগ। যেহেতু কোনো কিছু নেই, 0 বিয়োগ করে দিলাম। কয়টা ঘরের উপর পৌনঃপুনিক আছে? একটা ঘর, তাই একটা নয়। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? আমরা করব সেটা হচ্ছে আর কিছুই করার নাই, তাহলে উপরে 3 থেকে 0 বাদ দিলে 3, আর তার নিচে কত থাকলো? 9। এখন যদি আমরা কাটাকাটি করি, 3 একে 3 আর 3 তিরিখা 9, তাহলে উপরে থাকলো 1, তার নিচে থাকলো 3, তার মানে দাঁড়াচ্ছে 0.3 পৌনঃপুনিক যা, অর্থাৎ এটাও যা এটাও তা। আপনারা যদি ভাগ করে দেন তাহলে এটাকে ভাগ করলে আবার এই জিনিসটাই পাওয়া যাবে। নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে এই পৌনঃপুনিকটা কাজ করে। আচ্ছা, আমি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আপনাদের বিষয়টা বুঝাই দিচ্ছি। তো ধরেন আমরা এখানে একটা সংখ্যা লিখব। আমরা লিখলাম উপরে 10, তার নিচে লিখলাম 3। ওকে, এটা একটা ভগ্নাংশ। এটা কি? এটা একটা সাধারণ ভগ্নাংশ। আমাদের কিন্তু বলা হয় যে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত করো। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সাধারণ ভগ্নাংশ নিলাম, এটাকে আমরা শুরুতে পৌনঃপুনিক বানাবো। তাহলে আমি যদি এটাকে ভাগ করি, অর্থাৎ 3 দ্বারা 10কে, তাহলে 3 তিরিখা কত হবে? 9, দিয়ে দিলাম টান। এটা বিয়োগ করব, 10 থেকে 9 গেলে কত থাকে? 1, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে 3 দ্বারা 10কে ভাগ করলে 3 তিরিখা কত হবে? 9, কত থাকবে? 1, দশমিকের কারণে একটা শূন্য দিতে পারি, আবার 3 তিরিখা কত? 9, তাহলে একইভাবে 1 থাকবে, 0 হবে, তার মানে এই 3 3 3 3 চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। অর্থাৎ এই ভাগ প্রক্রিয়াটাও শেষ হবে না, এই 3 বসানোও শেষ হবে না। এইখান থেকেই মূলত পৌনঃপুনিকের ধারণার উৎপত্তি। এই যে অ্যান্সারটা, অর্থাৎ আমরা যেটা বের করলাম, এই যে আনসারটা আমরা বের করলাম 3.33333 আনলিমিটেডভাবে চলতেইছে, এই আনসারটাকে আমরা লিখতে পারি 3.3 তার উপরে পৌনঃপুনিক। পৌনঃপুনিক থাকার অর্থ এই 3 পুনঃবার আছে, এই জন্য এটার নাম হচ্ছে পৌনঃপুনিক। এখন আমরা এই জিনিসটা পেলাম কোনখান থেকে? এই 3.33333 থেকে আমরা এইটা পেয়ে গেলাম। এইবার আসেন, এই যে 3.3 পৌনঃপুনিক আমাদের হলো, এইটাকে যদি আমি বলি সাধারণ ভগ্নাংশে পরিণত করো, তো দেখেন আমরা এই প্রশ্নটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি বললাম 3.3 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? একটা নতুন প্রশ্ন আমি বানালাম। অ্যান্সার কিন্তু আমাদের জানাই আছে। অ্যান্সার কত বলেন তো? উপরে 10, তার নিচে 3, এটা হবে অ্যান্সার। তো আমরা যদি এই অঙ্কটা সলিউশন করি, তাহলে 3.3 পৌনঃপুনিক লিখে আমি ইকুয়াল চিহ্ন দিব, দিয়ে টান দিব। টান দেওয়ার পর দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে কত দেখা যাচ্ছে? 33 লিখব। লেখার পরে মাইনাস কত করব? 3। এই যে দশমিক আর পৌনঃপুনিক, মানে এই ঘরটার উপর পৌনঃপুনিক আছে, থাকার পরে এই দিকে কত অবশিষ্ট আছে বলেন তো দেখি? কোনো কিছুই অবশিষ্ট নেই, তাই আমি কত দিব? মানে দশমিক আর পৌনঃপুনিক এইটা বাদ দিয়ে কত দেখা যাচ্ছে? 3, তাই আমি 3 বিয়োগ করে দিব।
এখানে যদি আর একটা 3 থাকতো তাহলে 33 বিয়োগ করে দিতাম। ওকে, এই যে ভিতরে এখানে যদি 1 থাকতো অর্থাৎ 3.13 পৌনঃপুনিক, তাহলে আমি 31 বিয়োগ করে দিতাম। বিষয়টা বোঝেন ভালো করে। আর কয়টা ঘরের উপর পৌনঃপুনিক আছে? একটা, তাই আমি কত দিয়ে দিব? আমি একটা 9 দিয়ে দিব। ক্লিয়ার বিষয়টা? আমি কত দিয়ে দিব? আমি একটা 9 দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, দিয়ে দিলাম, দিয়ে আমার এখানে শূন্য হবে কিনা, এই যে দশমিক বিন্দুর ডানে আর পৌনঃপুনিকের বামে কোনো ঘর ফাঁক আছে? নেই, তাই আমরা কিন্তু কোনো কিছুই দিব না, যা আছে তাই থাকবে। এই 3-এর কিন্তু কাজ উপরেই শেষ। ঠিক আছে, তাহলে ইকুয়াল দিলাম, উপরে 30, তার নিচে কত? 9। এখন যদি আমি কাটাকাটি করি, 3 3 9 আর 3 10 30, তাহলে কত হলো বলেন তো দেখি? উপরে 10, তার নিচে 3। তার মানে দাঁড়াচ্ছে এই জিনিসটা ক্যালকুলেশন করে আমরা এই জিনিসটা পেলাম। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সাধারণ ভগ্নাংশ থেকে পৌনঃপুনিকে আনতে হয়, কিভাবে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হয়। নিশ্চয়ই এই বিষয়টা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তারপরেও আরও বেশ কিছু অঙ্ক আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি অন্য কোনো সময় পৌনঃপুনিকের একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কারো প্রয়োজন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখবেন যে স্যার আমি পৌনঃপুনিকের স্পেশাল ভিডিওটা পেতে চাই, তাহলে আমি ভিডিওটা বানিয়ে দিয়ে দেবো। ওকে, তো অবশ্যই আপনাদের এঙ্গেজ থাকতে হবে আমার সাথে, কমেন্টস করতে হবে, লাইক দিতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে। পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন চলে যাবে। আর এই মুহূর্তে ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আর যারা অনলাইনে আমার কাছে ম্যাথ পড়তে চান, অবশ্যই নিবন্ধনের জন্য, প্রাইমারির জন্য, বিসিএস প্রিলির জন্য কিংবা মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষার জন্য যদি আপনারা ম্যাথ শিখতে চান, এই মুহূর্তে অফার চলছে। মাত্র 510 টাকায় ফুল কোর্স আপনারা আমার কাছে করে ফেলতে পারবেন এবং মোট 1000টা অঙ্কের পিডিএফ শিট আমি আপনাদেরকে দিয়ে দেব। এই অঙ্কগুলো কিন্তু পিডিএফ শিটেরই অন্তর্গত অঙ্ক। তো খেয়াল করে দেখেন, স্পেশাল একটা পিডিএফ শিট আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যোগাযোগ করতে হবে 01642702760 এই নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। তো এরপর আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1.16 এর সাধারণ ভগ্নাংশ কত? এটা 29তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটা অঙ্ক। তো একটু ভালো করে খেয়াল করেন বিষয়টা কি। 1.16 এখানে কিন্তু কোনো পৌনঃপুনিক নেই, এটা কিন্তু নর্মাল বা স্বাভাবিক একটা দশমিক সংখ্যা যেখানে পূর্ণ অংশ আছে এবং ভগ্নাংশ আছে। তাহলে কি হচ্ছে? 1.16 এটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমি ইকুয়াল চিহ্ন দিব, দিয়ে কি করব? 1.16 লিখব। লিখার পরে আমি একটা টান দেব নিচে, টান দিয়ে দশমিকটা তুলে দিয়ে একটা 1 লিখব। এই 1 এবং 6 এখানে দুইটা ঘর আছে যেহেতু, ওই জন্য দুইটা শূন্য দিয়ে দেব। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 116 ভাগ হচ্ছে 100, সংখ্যাটা এরকম দাঁড়ালো। নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমরা কি করব? আমরা কাটাকাটি করব। কিভাবে? দেখেন, কমন কোনো সংখ্যা দিয়ে এটাকেও যেন যায়, এটাকেও যেন যায়। কাটাকাটি নিশ্চয়ই করতে পারেন। তো আমরা 4 দ্বারা কাটবো, কেননা 4 দ্বারা 100কেও যায়, 4 দ্বারা 116কেও যায়। তাহলে 4 দ্বারা 100কে কাটলে 4 25 125, আর 4 দ্বারা 116কে কাটলে 4 2 8 থাকে 3, মানে 9 10 11 36, তাহলে 4 নং 36। তাহলে উপরে 29, তার নিচে 25। কাটাকাটি যারা বোঝেন না তারা কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে। তো সেক্ষেত্রে কাটাকাটি যদি শিখতে চান তাহলে লিখবেন যে স্যার কাটাকাটি শিখতে চাই, দেন কাটাকাটির ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো। করাই আছে, জাস্ট লিঙ্ক দিয়ে দিব অথবা নতুন করে তৈরি করে দিব। তাহলে কি হচ্ছে? উপরে 29, তার নিচে হচ্ছে 25। এখন এটা তো আর সরাসরি অ্যান্সার হিসেবে নেই এখানে, তাহলে কি করতে হবে? যেহেতু 29কে 25 দ্বারা ভাগ যায় তাই ভাগ করতে হবে। তাহলে 25 একে 25 থাকলো কত? বিয়োগ করলে 4। তাহলে ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি, নিচে হচ্ছে 25, তার উপরে হচ্ছে 4, তাহলে 1 সমস্ত 25-এর 4। তাহলে 1 সমস্ত 25-এর 4 কোথায় আছে? নিঃসন্দেহে বুঝতে পারছেন, ঘ নম্বরে। তো এই জন্য এই অঙ্কগুলো পরীক্ষার হলে কিন্তু আপনাদের দিয়ে দেয়। সহজ অঙ্ক, কিন্তু ক্যালকুলেশন করতে যে সময়টা যাবে, মানে 1-1.5 মিনিট সময় চলে যাবে। যত দ্রুত আপনারা ক্যালকুলেশন করতে পারবেন তত দ্রুত কিন্তু আপনারা উত্তরটা দাগাতে পারবেন। এই জন্য পরীক্ষার হলে অঙ্ক পারা আর 25টার মধ্যে 25টাই রাইট করে আসা, দুটোর মধ্যে কিন্তু ফার ডিফারেন্স রয়েছে। 10 11 12টা অনেকেই পারে, কিন্তু 25-এর মধ্যে 21 22 23 24 পাওয়া কিন্তু খুবই টাফ। এই জন্য
স্বাভাবিকভাবেই আপনাদেরকে পরিশ্রম করতে হবে। আমরা জাস্ট আপনাদেরকে নিয়মগুলো শেখাই দেব। একই নিয়মের অনেক অঙ্ক আপনি প্র্যাকটিস করবেন। এই জন্য আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের শিটগুলো প্রয়োজন। পাশাপাশি কোথাও প্রবলেম হলে যেন আপনারা বলতে পারেন, সেজন্য যে কোনো একটা পেইড ব্যাচে কানেক্টেড থাকা প্রয়োজন। আপনি যদি নিজের যখন সমস্যা হবে তখন যদি সমাধান না পান, দেখবেন যে আপনি ভাবলেন যে আমি পরে করব, তো আর করাই হবে না কখনো। ঠিক আছে? এই কারণে আমি বলি পেইড ব্যাচে পড়ার এই বিশেষত এই কারণেই, মানে প্রশ্ন করার জন্য যৌক্তিকতা রয়েছে আপনাদের। আর যদি আপনি মোটামুটি অঙ্ক একটা ভালো জায়গায় অর্থাৎ মিড লেভেলে থাকেন, নিজে নিজেই প্র্যাকটিস করে বাকিটা আপনি কভার করতে পারবেন। কিন্তু যারা মনে করছেন যে না, আমার অঙ্কে বেসিকটা কিছুটা দুর্বল রয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি পেইড কোর্সে জয়েন করেন। তো আমি আবারও নম্বরটা দিয়ে দিচ্ছি 01642702760। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা নর্মাল কলেও বা টেক্সটেও আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে। তো আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। এটা সমাজসেবা অধিদপ্তরে অফিস সহায়ক পদে 2017 সালে এসেছে। তো খেয়াল করেন, প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। খুবই সহজ প্রশ্ন, সেগুলো জাস্ট একটু জানতে হবে আপনাদের। সেটা কি? সেটা হচ্ছে, মনে রাখবেন ভগ্নাংশ দুই ধরনের, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো আমি একটা ভগ্নাংশ লিখলাম, ধরেন লিখলাম আমি উপরে 5, তার নিচে লিখলাম আমি 6, এবং আরেকটা ভগ্নাংশ লিখলাম উপরে 6, তার নিচে 5। এই দুটো ভগ্নাংশ আমি লিখলাম। মনে রাখবেন উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো এটার উপরেরটা লব, নিচেরটা কি? হর। তো মনে রাখতে হবে যে ভগ্নাংশের লব ছোট, আমি আবার বলছি, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সে ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটা? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে 5/6। তো এখানে দেখেন এই ভগ্নাংশটার লব বড়, এই ভগ্নাংশটার লব বড়, এই ভগ্নাংশটারও লব বড়, তাহলে শুধুমাত্র এই ভগ্নাংশটার লব ছোট। তো সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে ক নম্বর অপশনটাই আমাদের রাইট। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যদি বলতো অপ্রকৃত ভগ্নাংশ কোনটা, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাও একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ হচ্ছে এদের প্রত্যেকটারই লব বড়, হর ছোট। আপনি যদি এই 4টা ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে এই 3টে একরকম, এটা আলাদা। তাই নিঃসন্দেহে ক নম্বর অপশনটাই আমাদের কিন্তু সঠিক উত্তর। যদি প্রশ্ন আসতো অপ্রকৃত, তাহলে নিশ্চয়ই 3টা প্রকৃত থাকতো আর একটা অপ্রকৃত থাকতো। এভাবেই কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। তো খুবই সহজ প্রশ্ন এটা, তারপরেও আমি আপনাদের একটু জানিয়ে রাখলাম যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা বাংলাদেশ ট্যারিফ কমিশন গবেষণা কর্মকর্তা 2018 সালে এসেছিল। তো কতজন ছাত্রকে 115টি কমলা ও 135টি আম সমান ভাগে ভাগ করে দেয়া যায়? খুবই সুন্দর একটা প্রশ্ন এটা। তাহলে আমি আবার পড়ছি, কতজন ছাত্রকে 115টি কমলা ও 135টি আম সমানভাবে ভাগ করে দেয়া যায়? মনে রাখতে হবে এই ধরনের অঙ্ক সলিউশন করতে হবে আমাদেরকে গসাগু করে। আমি কি বলছি? গসাগু করে। তাহলে আমরা করব কি, 115কে 15 দ্বারা ভাগ করব 135কে। মনে থাকবে বিষয়টা? 115 দিয়ে 135কে আমরা ভাগ করব, মানে গসাগু করব। তো ভাগ করার ফলে হবে কি, 115 1 115 থাকবে কত? 0 2, তার মানে 20 থাকলো। দেখেন এখানে আবার 20 দ্বারা ভাগ করব 115কে, তাহলে আমরা বলতে পারি 5 20 100। ওকে, 5 20 100। এবার কত থাকলো? এখানে 15 থাকলো। 15 দ্বারা কাকে ভাগ? 20কে ভাগ করব আমরা। তাহলে 15 1 কত হবে? 15। কত থাকবে অবশিষ্ট? 5। এই 5 দ্বারা কাকে ভাগ করব? আবার এই 15কে। নিশ্চয়ই গসাগু করতে জানেন। তাহলে 3 5 কত হয়ে যাবে? 15। এবারে অবশিষ্ট কিন্তু কিছুই নেই। আমি একটু নিচে নিচে ডান সাইড দিয়ে লিখলাম যেন আপনারা দেখতে পারেন ঠিকভাবে। তাহলে বিষয়টা খেয়াল করেন তো, গসাগুর অ্যান্সার হিসেবে আমরা কাকে নির্বাচন করব? অবশ্যই আমরা এই 5কে নির্বাচন করব। কেন? কেননা গসাগুর সময় মানে সর্ববামে যে জিনিসটা থাকে, যে ভাজকটা থাকে, সেটাকেই আমরা বলি অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 5। তার মানে আমরা বলতে পারি যে 5 জন ছাত্রকে 115টি কমলা এবং 135টি আম সমান ভাগে ভাগ করে দেয়া যায়। এই হচ্ছে উত্তর। এখানে এই ধরনের অঙ্কে আপনারা যত হচ্ছে সংখ্যাই বলুক না কেন, আপনারা জাস্ট কি করে দিবেন? গসাগু করে দিবেন। গসাগু যেখানে গিয়ে অ্যান্সারে মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10 ও 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স ও অডিটর পদে 2014 সালে এই প্রশ্নটা এসেছে। তো আমরা যদি এই প্রশ্নটা সলিউশন করি তাহলে খেয়াল করে দেখেন আমরা কিভাবে করতে পারি সলিউশন। তো এই ধরনের অঙ্ক করতে হবে কি, এর আগেরটা যেমন আমরা গসাগু করে করলাম, এই ধরনের অঙ্ক আপনাদের লসাগু করে করতে হবে। এই যে কখন গসাগু হবে কখন লসাগু হবে এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ এই ধরনের অঙ্কে বোঝার কিন্তু কোনো বুদ্ধি নেই যে কখন লসাগু কখন গসাগু। জাস্ট প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আপনাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কিছু কিছু অঙ্ক আছে এরকম। তাহলে আমরা কি করব, আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের যে সংখ্যা কয়েকটা রয়েছে 5, 15 এবং 10, অর্থাৎ 5, 10, 15, এই যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যার আমরা কি করব, লসাগু করব। তাহলে 5, 10 এবং 15 এই তিনটা সংখ্যার লসাগু কত হবে বলেন তো দেখি। তাহলে যদি আমি 3 দ্বারা দেই যায় না, 2 দ্বারা দিলে যায় না, তাহলে 5 দ্বারা যায়। 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15। তাহলে লসাগু কত হয় বলেন তো দেখি, 5 গুণন 2 গুণন 3। তাহলে লসাগু হয় 5 দুগুণ কত 10, আর হচ্ছে 3 10 কত 30। তাহলে লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে আমাদের কিন্তু 30। এখন প্রশ্নে বলা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10 ও 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে বলেছে 4 অবশিষ্ট থাকে, তাহলে আমাদের অঙ্কে সবচেয়ে ছোট অপশনটা থেকে যেতে হবে। যেমন সবচেয়ে ছোট অপশন 34, তার চেয়ে বড় অপশন 64, তার চেয়ে বড় 128। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত, 34। তাহলে আমরা দেখি 34কে এই 30 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে কিনা, অবশ্যই থাকে। তাহলে নিঃসন্দেহে এই 34 হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যখন রিটেন বা ডিটেলস অঙ্ক করব তখন আমরা অ্যান্সার মেলাবো কিভাবে, অ্যান্সার মেলানোর সময় আমরা 30 যোগ 4 = 34 অ্যান্সার করে দিব। ওকে, 4 অবশিষ্ট থাকবে। এইবারে আপনারা বুঝতে পারছেন যে অঙ্কটার অ্যান্সার আমরা কিভাবে মেলাবো। তাহলে আমি অপশন টেস্ট থেকেও যদি অঙ্কটা করি তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10 ও 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। আপনি মনে করেন যে এই অঙ্কটার উত্তর জানেন না, ওকে, তো তারপরেও করার চেষ্টা করতেছেন। কিভাবে করবেন, আচ্ছা খেয়াল করে দেখেন তো দেখি। আমরা যদি 5 দ্বারা 30কে ভাগ করি 4 অবশিষ্ট থাকে কিনা, অবশ্যই। 5, 6, 30, 4 থাকে। 10 দ্বারা যদি আমরা ভাগ করি 3 10 30, 4 অবশিষ্ট থাকে। 15 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি 15 দুগুণ 30, 4 অবশিষ্ট থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে হচ্ছে 5, 10 এবং 15কে 15 দ্বারা 34কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। এই জন্য সঠিক উত্তর 34। এখন দেখেন এই 64কে যদি আমরা ভাগ করি তাহলে 5 দ্বারা, তাহলে 5, 12, 60, 4 অবশিষ্ট থাকে। 10 দ্বারা ভাগ করলে 6 10 60, আমাদের 4 অবশিষ্ট থাকে। 15 দ্বারা ভাগ করলে 4 15 60, তাহলে 4 অবশিষ্ট থাকে। কিন্তু কেন এটা অ্যান্সার হচ্ছে না, কারণ হচ্ছে এখানে ক্ষুদ্রতমর কথা বলা হচ্ছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে। তার মানে যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাই অঙ্কের অপশনে 64, 124 এবং 34 এই তিনটার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 34। আমরা 34-এর ক্ষেত্রে আগে বিবেচনা করব, দেন যদি না হয় তখন 64-তে যাব, 64 না হলে 124-এ যাব। যদি তিনটার একটাও না হয় তাহলে কোনোটি নয় অপশনে আমরা চলে যাব। জাস্ট অঙ্ক কিন্তু বুঝতে হবে ভালো করে। কিন্তু পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক আপনারা ভুল করেন কিভাবে জানেন, ভুল হয়ে যায়। আচ্ছা দেখি তো 64 অ্যান্সার হয় কিনা। 5, 12, 60, 4 অবশিষ্ট, 6 10 60, 4 অবশিষ্ট, 4 15 60, 4 অবশিষ্ট। আপনারা দাগিয়ে ফেলেন অ্যান্সারটা। এরপরে আপনারা খেয়াল করেন যে এখানে তো ক্ষুদ্রতমর কথা বলা হচ্ছিল, তাহলে অ্যান্সার তো 64 হবে না, অ্যান্সার তো হবে 34। ওকে, আপনারা এই কাজটা ভুলেও করবেন না। আগে অঙ্কটা পড়বেন, ক্যালকুলেশন করবেন, করার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে উত্তর কত হবে, দেন আপনারা দাগাবেন। অঙ্কের ক্ষেত্রে আমি একটু আগে যে কথাটা বললাম এই কথাটার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। আপনি খুবই সতর্কতার সহিত অঙ্ক করবেন এবং দেন আপনারা ফাইনালি কি চেয়েছে সেটা দেখে আবার দাগাবেন। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 150%-এর সমান ভগ্নাংশটি কত। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 1994 সালে এই অঙ্কটা এসেছে, অনেক আগে। তারপরেও রিসেন্ট বেশ কিছু পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসতে দেখা গিয়েছে, তাই আমরা আমাদের আজকের এই আলোচনায় রেখেছি। তাহলে 150%-এর সমান ভগ্নাংশটি কত, তাহলে বলেন তো দেখি। যার সাথে পার্সেন্ট থাকে তার নিচে কত কল্পনা করি আমরা, 100 কল্পনা করি। তাহলে আমরা শুরুতে লিখব যে 150, তার সাথে কি পার্সেন্ট। আচ্ছা আমি যদি বলি 5%, তার মানে আমরা কি বুঝি এর দ্বারা, 5/100। একইভাবে যেহেতু এখানে 150%, তাহলে আমরা লিখতে পারি 150/100।
ওকে, এবার আমরা কাটাকাটি করব, 0 0 ক্রস করে দিলাম, উপরে 15, তার নিচে কত 10। তাহলে যদি আমরা কাটি তাহলে একই সংখ্যা দ্বারা, তার মানে এটাকে 5 দ্বারা কাটলে 5 দুগুণ 10, এটাকে 5 দ্বারা কাটলে 3 5 15, তাহলে অ্যান্সার হিসেবে কত হচ্ছে, উপরে 3 তার নিচে কত 2, তাহলে 3/2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা বলেন তো দেখি, এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ, কেননা লব বড় হর ছোট। যদি প্রকৃত হতো 2 উপরে থাকতো 3 নিচে থাকতো, তাহলে নিঃসন্দেহে আমাদের এটা সঠিক উত্তর 3/2। দেখেন আমরা কিন্তু অ্যান্সার হিসেবে এখানে 3/2কে পাচ্ছি। তো এখানে অ্যান্সার যেগুলো রয়েছে 56, 34, 32 এবং 54, এই অঙ্কটার অ্যান্সার কিন্তু আমরা বলতে পারি যে হচ্ছে এগুলোর মধ্যে কোনোটাই নয়। আমরা তারপরেও একটু চেক করে দেখি ভালো করে যে আমাদের অ্যান্সারে এগুলোকে আমরা পাই কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি মানে এই আকারে আসলে কোনো হচ্ছে উত্তর হতে পারে না আসলে এগুলোর, এটার উত্তর হচ্ছে 3/2। তবে এখানে একটা প্রবলেম, সেটা হলো অ্যান্সারগুলো কিন্তু এভাবে ছিল 5/6, 3/4, 3/2 এবং 5/4, অর্থাৎ এই ভাগটানটা কিন্তু ওঠেনি এখানে, তাই আমরা হচ্ছে এই অঙ্কটার উত্তর দাগাবো না। তো মনে রাখবেন, পরীক্ষার হলে যদি এরকম অপশন আসে আপনাদের কখনো, আপনারা কখনোই এই উত্তরটা দাগিয়ে আসবেন না। জাস্ট আমি বুঝলাম জন্য কিন্তু ভাগটানগুলো দিয়ে দিলাম, কিন্তু যদি পরীক্ষার হলে আপনারা হচ্ছে এই ধরনের অঙ্ক পান তাহলে আপনাদের অবশ্যই দাগানো উচিত হবে না। ওকে, তাই আমরা এই অঙ্কটার উত্তর করলাম না, কিন্তু আমরা নিশ্চিত 100% যে 3/2 হচ্ছে এই অঙ্কটার সঠিক উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে 20 টাকা কত টাকার 16%। এটা বন অধিদপ্তর বন প্রহরী পদে 2015-তে এসেছে। তাহলে আমি আবার পড়ছি, 20 টাকা কত টাকার 16%। তো যেহেতু বলেছে কত টাকার, তো কত টাকাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে আমরা কি ধরবো, আমরা ধরলাম যে এক্স টাকা 16% হচ্ছে 20 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে সরাসরি লিখতে পারি ধরে যে কত টাকার, তাহলে আমরা লিখতে পারি এক্স টাকার 16% ইকুয়াল হচ্ছে কত, 20 টাকা। যেহেতু বলা হচ্ছে 20 টাকা কত টাকার 16%, তাহলে আমি বললাম এক্স টাকার 16% ইকুয়াল টু 20। তাহলে যেহেতু টাকার, তার মানে এক্স এর সাথে এর সম্পর্ক, তাহলে আমি এভাবে লিখতে পারি এক্স এর উপরে 16, তার নিচে কত 100 ইকুয়াল টু কত 20, এভাবে লেখা যায়। তাহলে আমি যদি এবার কাটাকাটি করি, তাহলে 4 4 16, 4 25 100। তাহলে পরের লাইনটা কিভাবে হয়, এই এক্স কিন্তু উপরের সংখ্যা মনে রাখতে হবে, তাহলে উপরে 4x তার নিচে 25, তাহলে উপরে 4x তার নিচে হচ্ছে 25 ইকুয়াল কত 20। তাহলে 20 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 4x দ্বারা 1কে গুণ করলে বা কি হচ্ছে 4x হচ্ছে, আর 20 দ্বারা 25কে গুণ করলে আমরা 20 গুণন 25 এভাবেই রেখে দিচ্ছি। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে, উপরে 20 গুণন 25, তার নিচে কত, তার নিচে 4। তাহলে 4 দ্বারা 20কে কাটলে 4 5 20, তাহলে 5। তাহলে x এর মান কত হচ্ছে আমাদের, 5 25 125। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 125 টাকার হচ্ছে 16% মানে 20 টাকা। এখন আপনারা চাইলে বেরও করতে পারেন যে দেখি তো আমি একটু প্রমাণ করে দেখি যে হয় কিনা। তাহলে আপনারা করতে পারেন কি যে 125 টাকাকে আপনারা 16% করতে পারেন। তাহলে 16% মানে উপরে 16 তার নিচে 100, তাহলে খেয়াল করবেন 20 টাকা আপনাদের চলে আসবে। তো নিঃসন্দেহে 20 টাকা আসবে। আমি কাটাকাটি করি, 4 25 100, তাহলে 5 25 125, আর 4 4 16, তাহলে 4 5 20 টাকা চলে আসলো। তাহলে এইভাবে কিন্তু আপনাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে যে কিভাবে কোন অঙ্ক আপনি করবেন। আসলে খালি নিয়ম শিখলে হবে না, যত বেশি সংখ্যক আপনি অঙ্ক প্র্যাকটিস করবেন কমন পাওয়ার চান্স তত বেশি বেড়ে যাবে। এই কারণে আমরা বলি যে হচ্ছে 1000-এর কাছাকাছি যদি অঙ্ক আপনি প্র্যাকটিস করতে পারেন, 1000টা অঙ্ক, তাহলে নিঃসন্দেহে ম্যাথমেটিক্সে আপনি একেবারেই বস লেভেলের একজন ক্যান্ডিডেট হয়ে যাবেন চাকরির বাজারে। ঠিক আছে, তো বিষয়টা মাথায় রাখবেন। এবং আপনি অঙ্কগুলো শুধু হচ্ছে অনেক আগে করেছেন এখন আর নতুন করে প্র্যাকটিস করছেন এমনটা কিন্তু না, প্রতিনিয়ত অর্থাৎ 7 দিন 8 দিন 10 দিন পর পর কিন্তু আপনাকে ঝালাই করতে হবে। একসাথে তো আর সব অঙ্ক ঝালাই করা সম্ভব না। আপনি হয়তো শতকরার অঙ্ক ঝালাই করলেন, ঐকিক নিয়মের অঙ্ক একটু ঝালাই করে নিলেন যে দেখি আমার ঠিক আছে কিনা চ্যাপ্টার ওয়াইজ। আর কিছু চ্যাপ্টার আছে যেগুলো একবার শিখলে আর দ্বিতীয়বার শেখার প্রয়োজন পড়ে না, তো সেগুলো আর প্র্যাকটিস করার প্রয়োজন হয় না। তো যেগুলো ভুলে যাওয়ার চান্স বেশি সেগুলো আপনাকে কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এরপর আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা 90% মূল্যে 72 টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
ওকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2012-তে এই অঙ্কটা এসেছে। তো খেয়াল করে দেখেন বিষয়টা কি, যে একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা 90% মূল্যে 72 টাকায় বিক্রয় হয়। বইটির প্রকৃত মূল্য, আচ্ছা প্রকৃত মূল্য মানে কি, মানে 100% মূল্য কত, তাহলে 90% মূল্য মানে 72 টাকার সমান। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে 90% ইকুয়াল হচ্ছে 72 টাকা। তাহলে 100%-এর ভ্যালু বের করলেই প্রকৃত মূল্য বের হয়ে যাবে। তাহলে 1% মানে কত টাকা বলেন তো দেখি, 1% মানে উপরে 72, তার নিচে কত 90, তাহলে 1% মানে কম হবে, কম মানে ভাগ। আর 100% মানে তাহলে কত হচ্ছে, তাহলে 100% মানে হচ্ছে আমরা বলতে পারি কি 72 গুণন 100 ভাগ হচ্ছে 90। যেহেতু 1% মানে এটা, 100% মানে বেশি, তাই বেশি মানে গুণ। তাহলে 0 0 আমরা ক্রস করলাম, 8 9 72, 8, তাহলে 8 10-এ কত টাকা, 80 টাকা। তাহলে নিঃসন্দেহে আপনারা বলতে পারেন যে 90% মানে 90%-এর মূল্য যদি 72 টাকা হয়, তাহলে 100%-এর মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে অবশ্যই গ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এরপর যে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি শহরে বর্তমানে 30,000 জন লোক আছে। যদি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 5% হয়, তাহলে 2 বছর পরে ওই শহরে জনসংখ্যা কত হবে। খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা হচ্ছে যখন প্রথমে হিসাব করব, তখন কিন্তু প্রথম বছর এই 30,000-এর 5% বৃদ্ধি পাবে। তাহলে আমরা 30,000 জন জনসংখ্যা আছে, তাহলে প্রথম বছর শেষে আমাদের যদি 5% বৃদ্ধি হয়, তাহলে 5 ভাগ 100। আমরা দেখি 2 0 2 0 ক্রস করলাম, 300-কে 5 দ্বারা গুণ করলে 3 5 1500। তাহলে প্রথম বছর কতজন জনসংখ্যা বৃদ্ধি পাবে, 1500 জন। তাহলে এটা প্রথম বছরে বৃদ্ধি পাবে 1500 জন। তাহলে প্রথম বছর শেষে জনসংখ্যা থাকবে 30,000 যোগ 1500, তার মানে 31,500 জন জনসংখ্যা থাকবে আমাদের। ওকে, এরপর আবারও 5% বৃদ্ধি পাবে দ্বিতীয় বছরে। তাহলে গুণন আবার 5%, 5% মানে কত, 5 ভাগ 100। তাহলে 2 0 2 0 আমরা কেটে দিব। তাহলে 315-কে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 5 5-এ মানে 5 15 75, তাহলে 1575। তাহলে আমরা লিখতে পারি 1575 জন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আবারও। তাহলে ছিল কত প্রথম বছর শেষে 31,500, আর দ্বিতীয় বছর শেষে বৃদ্ধি পেল 1575। তাহলে আমরা করতে পারি কি 31,500-র সাথে কত যোগ করব, 1575 আমরা যোগ করে দিব। যোগ করলে কত হয় বলেন তো, 5 7 5 5 10-এর 0 হাতে 1 1 1 2 1 3 আর 3, তাহলে 33,075 জন। তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা আমাদের রাইট। তাহলে দেখেন অনেক সময় আমরা 2 বছরে কি 1500 যোগ করে 3,000 জন জনসংখ্যা বৃদ্ধি করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে। ওকে, এই জন্য আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে 30,000-এর প্রথম বছর 5% বৃদ্ধি পাবে মানে 1500 জন। তাহলে প্রথম বছর শেষে জনসংখ্যা হবে 31,500, আবার 31,500-র 5% বৃদ্ধি পাবে 1575 জন। 31,500-র সাথে এটা যোগ হয়ে 33,075 জন হচ্ছে ওই শহরের বর্তমান জনসংখ্যা হবে। ঠিক আছে, তার মানে 2 বছর পরের জনসংখ্যা হবে। বর্তমানে তো বলা হচ্ছে 30,000, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, 33,075 জন। এই হচ্ছে আমাদের অঙ্কটার সঠিক উত্তর। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে। এটা 40তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক। তাহলে আমরা কিভাবে এই অঙ্কটার সলিউশন করব, তো খেয়াল করে দেখেন বিষয়টা। সেটা হচ্ছে যে যেহেতু এটা সরল সুদের অঙ্ক, যেহেতু চক্রবৃদ্ধি কথাটা কোথাও বলা নাই, তো সেক্ষেত্রে আমরা I = PNR সূত্রটা প্রয়োগ করে দিতে পারি। তাহলে আমরা জানি, লিখে আমরা সূত্রটা লিখে ফেলি। তাহলে আমরা জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সূত্র হচ্ছে I = PRN বা PNR। তাহলে I = PRN এটা। তো অনেক অঙ্কে আমি এগুলো ব্যাখ্যা করে দিয়েছি, আজকে আর না বলি, জাস্ট একটু আপনাদের মনে করাই দেই। I মানে হচ্ছে সুদের হার বা I মানে হচ্ছে সুদ বা মুনাফা, P মানে হচ্ছে আসল বা মূলধন, R মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, N মানে হচ্ছে সময় বা বছর। তাহলে কি কি দেওয়া আছে, 450 টাকা, তাহলে P এর মান, 6% সুদে, তাহলে R এর মান, কত বছরে, তাহলে N এর মান বের করতে হবে, যেহেতু N মানে বছর, সুদে আসলে 558 টাকা হবে। তার মানে সুদে আসলে 558 টাকা হওয়ার অর্থ কি, তাহলে সুদ কত হবে, তাহলে 450
যদি আমরা 558 থেকে বাদ দিই তাহলে আমরা একটু দেখি 558 মাইনাস হচ্ছে 450, তাহলে কত আসে? এখানে আসলো 8, তাহলে 5 আর 5-এ মিলে গেল 0 আর 4 5, তার মানে 108 টাকা। তার মানে আমরা বলতে পারি এখানে আমাদের সুদ হচ্ছে 108 টাকা, তাহলে আয়ের মান আমরা পেলাম 108 টাকা, তাহলে 108 আমরা দিয়ে দিলাম আয়ের মান। তাহলে পি মানে 450, আর মানে হচ্ছে 6%, এন মানে হচ্ছে হোয়াট, আর আই মানে হচ্ছে 108। যেহেতু আমরা সুদ আসল জানি 558, যেহেতু আসল জানি 450, তাহলে শুধু সুদ আমরা বের করতে পারবো 558 থেকে 450 মাইনাস করে। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কেন আয়ের মান বের করলাম, কেননা এই অঙ্কটাতে আই প্রয়োজন, পি প্রয়োজন, আর প্রয়োজন, আর এন তো বের করতে হবে। ওকে, কিন্তু সুদ আসল যদি দিতাম তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করতে পারতাম না। তাহলে আই কত? আই হচ্ছে 108 ইকুয়াল পি কত? পি হচ্ছে 450 ইন্টু আর কত? 6%, তাহলে 6% মানে 6/100 ইন্টু এন কত? এন বের করতে হবে। তাহলে আমরা এবার কাটাকাটি করব কিভাবে? 0 0 কেটে দিলাম। তাহলে 10 দিয়ে যদি আমরা কাটি তাহলে 5 দুগুণ 10, 2 মনে মনে থাকলো 5, 5 দ্বারা 9কে কাটলে 5 নং 45, 2 দ্বারা যদি আমরা 6কে কাটি 3 দুগুণ 6, তাহলে বলেন তো দেখি কত দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে 9 গুণন 3 গুণন এন। তাহলে আমরা এখানে একটু লাইনটা লিখি যে 9 ইন্টু 3 ইন্টু এন ইকুয়াল হচ্ছে আমাদের 108। জাস্ট আমরা বামেরটা ডানে, ডানেরটা বামে লিখলাম। তাহলে সুতরাং এন ইকুয়াল কি হবে? এই দুটো গুণ আকারে আছে, এন নিচে যাবে চলে, তার মানে ইকুয়াল চিহ্ন অতিক্রম করলে ভাগ হয়ে যাবে। তাহলে 108 ভাগ হচ্ছে 9 ইন্টু 3। তাহলে আমরা যদি কাটাকাটি করি, খেয়াল করেন, আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে 9 1-এ 9 থাকলো 1 18, তাহলে 9 দুগুণ 18 হয়ে গেল। 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে 3 4-এ 12, তাহলে সুতরাং এন এর মান কত আমরা পেলাম? 4 ইয়ার্স, তার মানে 4 বছর হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 450 টাকা বার্ষিক 6% সুদে 4 বছরের সুদে আসলে 558 টাকা হবে। এইভাবে অঙ্কটা আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে। একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? এটা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 14 সালে এসেছে, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকে 5 সালে এসেছে, এবং আরও অনেকবার এসেছে। এই অঙ্কটাই হুবহু একদম বলা হচ্ছিল কি যে একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। তার মানে 20% ক্ষতি হয়েছে 560 টাকায় বিক্রয় করায়। ওকে, তাহলে জানতে চাচ্ছে যে ঘড়িটির ক্রয় মূল্য কত। তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে কিন্তু 100%, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন যেহেতু 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়েছে, তার মানে আমরা বলতেই পারি যে এই 560 টাকা 80%-এর মূল্য। এই বিষয়টা যদি আপনি ধরতে পারেন তাহলে অঙ্কটা মুহূর্তেই হয়ে যাবে। তাহলে 80% মানে হচ্ছে 560 টাকা। তাহলে 1% কত? 1% মানে কম হবে, তাহলে উপরে 560, তার নিচে কত? 80। তাহলে এবার যদি আমি বলি 100%-এর মূল্য কত, তাহলে 100 তো উপরে চলে যাবে, 100 আমি উপরে দিয়ে দিলাম সরাসরি টান দিয়ে, তাহলে আমি 0 0 কেটে দিলাম, আর 8 দ্বারা 56কে কাটলে 7 8-এ 56, তাহলে 7 দ্বারা 100কে গুণ করলে কত হবে? 700। তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে 700 টাকা। তো মোটামুটি বেশ কিছু আমরা অঙ্ক করলাম। এরপরে 2-একটা অঙ্ক করে আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই অঙ্কগুলো করার সময় আপনারা করবেন কি, হচ্ছে খাতা কলম নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, পাশাপাশি তুলে রাখবেন খাতায়, যেন পরবর্তী সময়ে এই ধরনের একই অঙ্ক আসলে আপনারা যেন করতে পারেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? এটা খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদে 2012-তে অঙ্কটা এসেছিল। তো আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে কি করতে পারি? একই রকম অঙ্ক, 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, তার মানে ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা তো জানি যে পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে 100%। তাহলে যেহেতু 15% ক্ষতি হয় 612 টাকায় বিক্রি করলে, তার মানে আমরা বলতে পারি যে 85%-এর মূল্য হচ্ছে আমাদের 612 টাকা। ওকে, তাহলে কি বললাম? 85%-এর মূল্য হচ্ছে আমাদের 612 টাকা। তো এক্ষেত্রে 1%-এর মূল্য কত? তাহলে নিঃসন্দেহে উপরে 612, তার নিচে হচ্ছে 85। তাহলে 100%-এর মূল্য কত? তাহলে 100% চলে যাবে কোথায়? তাহলে উপরে চলে যাবে 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি এই জিনিসটাকে, আমরা একটু ছোট সংখ্যা দিয়ে কাটবো। তো দেখেন আমি এটাকে 5 দ্বারা কাটার চেষ্টা করি। তাহলে 5 20 100, 5 17 85। তাহলে 17 দিয়ে 612-কে কাটাকাটি যায় কিনা আমাদের একটু দেখতে হবে।
ঠিক আছে, আমাদের এখানে কাটাকাটি যায়। তো আমরা যেহেতু 17 আমাদের একটা মৌলিক সংখ্যা, তো সেক্ষেত্রে এটাকে তো আর ক্ষুদ্রতম কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি করা সম্ভব না, তাই না? এই জন্য আমরা 17 দ্বারা সরাসরি এটাকে কাটবো। তাহলে কাটলে কত হবে? আমাদের 36 17 যদি আমরা গুণ করি তাহলে 612 হয়। তাহলে এটা কাটাকাটি করলে হয় 36। ওকে, তো এবারে 36 আর 20 যদি আমরা গুণ করি, 36 দুগুণ 72, তার মানে 720। তো খেয়াল করে দেখেন 720 উত্তরে আছে কিনা। হ্যাঁ, অবশ্যই খ নম্বর অপশনে 720 রয়েছে। তো এই কাটাকাটিটা কিন্তু একটু কঠিন রয়েছে, এক্ষেত্রে আপনাদের একটু সময় ব্যয় হতে পারে এই কাটাকাটিটা করতে। এই ধরনের অঙ্ক কিন্তু আরও বিভিন্ন সিস্টেমে করা সম্ভব, তার মধ্যে অন্যতম বেস্ট একটা সিস্টেম হচ্ছে এটা, খুব দ্রুত করার বুদ্ধি। তো সেক্ষেত্রে কাটাকাটিগুলোও কিন্তু আপনাদের একটু ভালোভাবে শিখে রাখতে হবে। কাটাকাটি সম্পর্কিত আমার দু একটা ক্লাস রয়েছে। পাটিগণিতের যে প্রথম একটা ক্লাস আমি কয়েকদিন আগে আপলোড করেছি, একেবারে পাটিগণিতের বেসিক আলোচনা, সেখানে কাটাকাটি সম্পর্কে আমি বিস্তারিত বলেছি যে কিভাবে আপনারা কাটাকাটি করতে পারবেন ছোট এবং বড় সংখ্যার ক্ষেত্রে। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, খুঁজে 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 দেখতে পারেন। শিরোনাম হচ্ছে পাটিগণিতের বেসিক আলোচনা, আপনারা থাম্বনেইলে এই বিষয়টা দেখতে পারবেন। তো খেয়াল করেন, এই হচ্ছে আমাদের মোটামুটি অঙ্ক। তো আমরা দুই একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদের, হোমওয়ার্ক দিয়ে আমাদের আজকের আলোচনাটা শেষ করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা স্পেশাল বিসিএসের একটা অঙ্ক, মেবি এটা 39তম বিসিএসের একটা অঙ্ক। আপনারা অবশ্যই এই অঙ্কটা করবেন, করার পরে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাই দেবেন। এই একটা মাত্রই আমি হোমওয়ার্ক দিচ্ছি। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা কষ্ট করবেন তারা অবশ্যই ফল পাবেন। মনে রাখবেন, কষ্ট কখনো বা পরিশ্রম কখনো বৃথা যায় না। ওকে, তো খুব কষ্ট করে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন এবং হচ্ছে চাকরি বাকরির বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, ওকে, তো দিতেই থাকেন। দুই একটা পরীক্ষা দিলেই কিন্তু আপনাদের চাকরি হবে না। মোটামুটি 10 12 15টা চাকরির পরীক্ষা দেওয়ার পর কিন্তু আপনাদের মধ্যে একটা ম্যাচিউরিটি চলে আসবে। আপনারা বুঝতে পারবেন যে আপনার আরও কম পড়াশোনা করা উচিত, কীভাবে পড়াশোনা করা উচিত, নাকি অনেক বেশি পড়াশোনা করা উচিত। ওকে, এই যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝে যাবেন। ঠিক এই কারণে আপনারা অ্যাপ্লাই করবেন বিভিন্ন চাকরির পরীক্ষায়, ছোট বড়। তো দেখবেন যে এক সময় আপনার কাঙ্ক্ষিত সাফল্য আপনি অর্জন করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ম্যাথ কোর্সে আপনারা জয়েন হতে চান তাহলে 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।